সকালবেলা ঘুম থেকে উঠেই মনের ভিতর খুশি খুশি লাগতেছে, কারণ আজ অনেক দিন পর মামার বাসায় যাব। তাই বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। খাবার টেবিলে দেখি আম্মু বসে আছে, মনে হয় আমার জন্যই বসে আছে। আমি যেতেই আম্মু বলল, কিরে, তোর ঘুম ভাঙলো? আজ না তুই তোর মামার বাসায় যাবি? হ্যাঁ যাব তো মামার বাসায়। আজ দুপুরে রওনা দিব। এখন খাবার দাও তো, ক্ষুধা লাগছে। ঠিক আছে, সাবধানে যাবি। এখন টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমাকে খাইয়ে দাও তুমি, আমি তোমার হাত ছাড়া খাই না, তা তো জানোই। আচ্ছা আয়, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আম্মুর হাতে খাবার খেয়ে রুমে চলে গেলাম। দূর, আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। বরাবরের মতো আমি আপনাদের মাহফুজ আছি। এবার অনার্স দ্বিতীয় বর্ষে, বাবা মায়ের একমাত্র সন্তান। তারপর মামাকে ফোন দিলাম, একবার বাজতেই ফোন ধরে ফেললো। হ্যাঁ মাহবুজ, বল তোর কি খবর? আর আজ না তোর আমার বাসায় আসার কথা ছিল? হ্যাঁ আসবো তো, আজকেই আসবো। কিন্তু তোমার বাসা তো আমি চিনি না, সেই কতদিন আগে ছোটবেলায় গিয়েছিলাম। হ্যাঁ, তুই বাসে উঠে নিউ সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়। তারপর নিউ সিটিতে নেমে আমাকে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, আমি আজ দুপুরে রওনা দিব। কিন্তু মামা, তোমার মেয়েটার কি খবর? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছে। আর তোরা সেই ছোটবেলায় কত খেলা করতিস। আচ্ছা, বাসায় আই, তারপর দুজন মিলে গল্প করবি। ওকে মামা। তারপর কথা শেষ করে রেডি হয়ে গেলাম। ও, আমার মামাতো বোনের নাম জারা, এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। সেই ছোটবেলায় দেখছি ওকে, এখন যে কেমন চেহারা হয়েছে আল্লাহই জানে। মামার বাসায় গিয়ে দেখবো ওকে। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম মামার বাসার উদ্দেশ্যে। সোজা বাস স্টেশনে গিয়ে নিউ সিটির উদ্দেশ্যে টিকিট কাটলাম। বাসের ভিতরে বসে আছি। কিছুক্ষণ পর বাস রওনা দিল। বাসের ভিতর বসে ইয়ারফোনটা কানে দিয়ে গান শুনছি, কারণ যেতে যেতে 2 ঘন্টা লাগবে। গান শুনতে শুনতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারি নাই। হঠাৎ হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। তারপর দেখি আমি নিউ সিটিতে পৌঁছে গেছি। তারপর বাস থেকে নেমে মামাকে ফোন দিলাম। হ্যাঁ, কোথায় তুই? মামা, আমি তো নিউ সিটিতে পৌঁছে গেছি, এখন কোথায় যাব কিছুই তো চিনি না। হ্যাঁ, চিন্তা করিস না, তুই রিক্সাকে বল এলিফ্যান্ট রোডে চলে আয়। আর আমি তোকে ফোনে আমার বাসায় ঠিকানা দিয়ে দিচ্ছি। ওকে মামা, তুমি ঠিকানা পাঠিয়ে দাও। তারপর একটা রিক্সা নিয়ে এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে শহরের চারপাশ দেখতে লাগলাম। শহরটা বেশ সুন্দর, সাজানো গোছানো। আমার অনেক ভালো লাগলো এই পরিবেশটা। একটু পরে রিক্সা এসে এলিফ্যান্ট রোডে থামলো। তারপর রিক্সা থেকে নেমে ওয়ালেটটা বের করে ভাড়া দিলাম। তারপর হাঁটতে লাগলাম মামার বাসার দিকে। মামা আমার ফোনে তার বাসার ঠিকানা দিয়ে দিয়েছে। আমি চারপাশের পরিবেশ দেখতে দেখতে এগোতে লাগলাম। আমার হাঁটতে ভালো লাগছিল, কারণ নতুন জায়গার সব কিছু দেখতে আমার অনেক ভালো লাগে। মামার দেওয়া ঠিকানা অনুযায়ী হাঁটতে লাগলাম, কিন্তু অনেক সময় হাঁটার পরেও ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম না। এগিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। কি যে করি এখন, এসব ভাবতে ভাবতে হাঁটতেছিলাম। আর দিকে তাকিয়ে কিন্তু হঠাৎ করে কিছু একটা সাথে বেশ জোরে ধাক্কা খেলাম। কিন্তু ধাক্কাটা খেলাম কিসের সাথে? আর তখন এই ঠাস করে ডান গালে একটা চড় মেরে দিল। তারপর ভালো করে তাকিয়ে একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি রাগীভাবে বলতে লাগলো, ওই মিয়া,
দেখে চলতে পারে না? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, এমনিতে ঠিকানা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, তার উপর মেয়েটা বিনা কারণে আমাকে চড় মারলো। আমি কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি নাকি? আমারও রাগ উঠে গেল। তারপর আমিও ঠাস ঠাস করে মেয়েটির দুই গালে দুইটা চড় মেরে দিলাম। ওই কুত্তা, তুই আমাকে চড় মারলি কেন? ওই কুত্তি, আগে বল তুই আমাকে চড় মারলি কেন? তুই আমাকে ধাক্কা মারলি কেন? তাই তো চড় মেরেছি। তুই মনে হচ্ছে বিশ্বসুন্দরী যে তোকে ধাক্কা মারতে যাব? পেত্নির মতো চেহারা, তার আবার এত দেমাক। ওই কি বলি তুই? আমাকে পেতনির মতো দেখতে? পেত্নি মানে? পেত্নির থেকেও খারাপ চেহারা। যাই হোক, এখন ঝগড়া বাদ দাও, আর আমার এই ঠিকানাটা কোথায় একটু বলে দাও। ওই, আমি কি আজ তোকে ঠিকানা বলতে যাব? হ্যাঁ, তুই আমাকে পেতনি বললি কেন? আমি এখন এক জায়গায় জরুরি কাজে যাচ্ছি, না হলে তোর এখানেই অবস্থা খারাপ করে দিলাম। মেয়েটাকে হেব্বি রাগিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, মেয়েটি মোটেও পেত্নির মতো দেখতে নয়। মেয়েটি একটা বোরকার উপর সুন্দর করে হিজাব পরছে, মুখটা খোলা আর চোখে কাজল দেওয়া। মেয়েটির চোখে অসম্ভব রকমের মায়া আছে, যা যে কোনো ছেলেকেই আকর্ষণের জন্য যথেষ্ট। যাই হোক, আবার হাঁটতে শুরু করলাম। অনেক খোঁজার পর অবশেষে মামার দেওয়া ঠিকানায় এসে পৌঁছালাম, কিন্তু অনেকগুলো বাসার মধ্যে কোনটা যে মামার বাসা সেটা খুঁজে পাচ্ছিলাম না। তাই মামাকে ফোন দিলাম। একবারই ফোনটা ধরলো। মামা, তোমার ঠিকানায় আসছি, কিন্তু তোমার বাসাটা খুঁজে পাচ্ছি না। তুই 1 মিনিট দাঁড়া, আমি বের হচ্ছি। তারপর দাঁড়িয়ে ওয়েট করতে লাগলাম। একটু পর মামা একটা বাসা থেকে বের হয়ে আসলো। আমাকে দেখেই জড়িয়ে ধরলো। কত বড় হয়ে গেছিস তুই, অনেক দিন পর তোকে দেখলাম। আমাকে কি এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভিতরে নিবে না নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই তো গেছিলাম যে তুই বাইরে দাঁড়িয়ে আছিস। চল ভিতরে চল। হ্যাঁ চলো। তারপর বাসার ভিতরে গেলাম। মামার বাসাটা দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। তারপর কলিং বেল দিতেই মামি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মামি জড়িয়ে ধরেও কেঁদে দিল। আমার কথা তো তুই ভুলেই গেছিস। সেই কবে ছোটবেলায় তোকে দেখেছিলাম, আর আজ দেখলাম অনেক বড় হয়ে গেছিস তুই। তুমিও শুরু করলে মামি? আমাকে কি দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভিতরে নিয়ে যাবে না? সে কি রে, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি মানে? তুই হলো আমার ছেলে, তোকে কি বাইরে রাখবো নাকি? আয় ভেতরে আয়। হ্যাঁ চলো। তারপর মামা মামির সাথে ভিতরে গেলাম। বাহ, ভিতরটা তো অনেক সুন্দর করে সাজানো। মামি সোফায় বসতে বলে ফ্যানটা অন করে দিল। তারপর আব্বু আম্মুর শরীর কেমন আছে জিজ্ঞাসা করলেন। আরও কত কিছু জিজ্ঞাসা করলেন, অত মনে নাই। মাহফুজ, যা ফ্রেশ হয়ে আয়, তোর খাবার দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মেয়েকে তো দেখছি না। কই তোমার মেয়ে? দেখবি কেমন করে, একটু আগে কলেজে গেছে, কি একটা কাজ আছে বললো, তবে একটু পরে চলে আসবে। তারপর মামি ওয়াশরুমটা দেখিয়ে দিল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে বাড়িটার চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মামার বাসায় 4টা রুম, সবগুলোই অনেক সুন্দর করে গোছানো। তবে একটা রুম সব থেকে বেশি সুন্দর করে গোছানো। আমি সেই রুমেই গেলাম। তারপর রুমের দরজা আটকে দিয়ে রুমটা দেখতে লাগলাম। রুমের দেয়াল বরাবর একটা খাট রাখা, বিছানাটা খুব সুন্দর করে সাজানো। বিছানা দেখেই ঘুম চলে আসছে আমার। রুমের একপাশে একটা পড়ার টেবিল, তাতে অনেকগুলো বই সুন্দর করে সাজানো। এগুলো দেখে বেশ ভালোভাবেই নিশ্চিত হয়ে গেলাম যে এটা মামার মেয়ের রুম। তাতে আমার কি, আমি এখন বিছানায় বসে বিশ্রাম করি। তারপর বিছানায় হেলান দিয়ে বসে ফেসবুকিং করতে লাগলাম। এমন সময় দরজায় কে যেন নক করলো। ধুর, এমন সময় আবার কে আসবে? অনেক বিরক্তি ভাব নিয়ে বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম।
তারপর দরজা খুলতেই তো আমার চোখ কপালে উঠে গেল। বাইরে তাকিয়ে দেখি রাস্তায় যে মেয়েটার সাথে ঝগড়া করে আসছি সে দাঁড়িয়ে আছে। মেয়েটা তো আমাকে দেখে বহু গুণে অবাক হয়েছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমিও অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে। এই ছেলে, তুই এখানে আমার বাড়িতে কি করছিস? তোর বাড়ি মানেটা কি? এইটা আমার নিজের মামার বাড়ি। কই থেকে উড়ে এসে জুড়ে বসছে এখানে? আমি উড়ে এসে জুড়ে বসছি? আম্মু, এই আম্মু, এই ছেলেটা এখানে কি করছে? এই যারা, কি শুরু করলি তুই বলতো? এত চিল্লাছিস কেন? আম্মু, এই বাজে ছেলেটা এখানে আমার রুমে কি করছে? আর এই বাড়িতে কেন? খারাপ ছেলে মানে? ও তো তোর জাহিদ ফুপার ছেলে মাহফুজ। আজ এতদিন পরে আমাদের বাড়িতে এসেছে, আর তুই কি শুরু করলি? ও, তাহলে এই সেই জাহিদ ফুপার বান্দর ছেলে। জানো আম্মু, আজকে রাস্তায় ও আমাকে চর মারছে আর পেতনি বলছে। মামি, তাহলে এইটাই আমার মামার পেতনি মেয়ে? তবে পেতনি হলেও চেহারাটা ভালো হয়েছে। অনেক ঝগড়া হয়েছে তোদের, এখন খেতে আয় দুজনেই, আমি খাবার দিচ্ছি তোদের। আর মাহফুজ তো তোকে চিনতো না বলেই হয়তো ওই রকম করেছে। এখন দুজনে খেতে আয়। আর মাহফুজ, পাশের রুমে তোর বিছানা তৈরি করা আছে, তুই ওইখানে থাকবি। তারপর আমি জারার দিকে তাকালাম। আমাকে মুখ ভেঙচি কেটে রুমে চলে গেল। তারপর আমিও খাবার খেতে টেবিলে চলে গেলাম। টেবিলের কাছে গিয়েই তো অবাক হয়ে গেলাম। পুরো টেবিল জুড়ে সব আমার পছন্দের খাবারগুলো সাজিয়ে রাখা। তবে সব থেকে বেশি পছন্দ করি মুরগির মাংস আর পোলাও। আমার তো এসব খাবার দেখে প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তখনই মামি আসলো। আমি বললাম, মামি, এত কিছু কার জন্য রান্না করছো তুমি? কেন রে, সব তো তোর সাথে রান্না করেছি, তোর পছন্দ হয়নি? কি যে বলো মামি, সবগুলোই আমার প্রিয় খাবার, অনেক পছন্দ হয়েছে আমার। এখন খেতে বস। তারপর খেতে বসলাম। আর তখনই যারা আসলো, সাথে মামাও আসলো। সবাই মিলে খেতে লাগলাম। ও, খাবারটাও অনেক ভালো রান্না হয়েছে, মুখে লেগে থাকার মতো। সবাই মিলে খেতে খেতে অনেক গল্প করলাম। মামা আমার পড়াশোনার বিষয়সহ আরও অনেক কিছু জানলো। তারপর খাবার খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেলাম। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। ক্লান্ত থাকার কারণে চোখের উপর ঘুম এসে নাড়া দিল। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল বিকালবেলায়। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুম থেকে বাইরে বের হলাম। দেখি মামা মামি সোফায় বসে গল্প করতেছে। আমি বললাম, মামা, যারা কোথায় গো? যারাও নিজের রুমে আছে, জাগে কথা বল। তারপর আমি যারা রুমের সামনে গেলাম। গিয়ে দেখি যারা বই পড়তেছে। আমি দরজায় নক করলাম। আসতে পারি যারা ম্যাম? বাবা, তুই এবার আমার রুমে আসার জন্য অনুমতি নিচ্ছিস? আগে তো হুটহাট করে ঢুকে পড়তি। ধুর পাগলি, তখন তো ছোট ছিলাম, তাই বুঝতাম না। এখন তো তুই বড় হয়ে গেছিস। হ্যাঁ হয়েছে, এখন রুমে আসেন। তারপর আমি যারার রুমে ঢুকলাম। গিয়ে যারার পাশে বসলাম। বসে বললাম, ওই যারা, আমার সাথে এখন ঘুরতে চল তো, তোদের শহরটা ঘুরে দেখে আসি একটু। ওকে, চল। তারপর যারার সাথে ঘুরতে বের হলাম। একটা রিক্সা নিয়ে দুজন একটা পার্কে গেলাম। ওখানে অনেক সময় কাটালাম। তারপর যারা ফুচকা খেতে চাইলো, তখন ওকে ফুচকার দোকানে নিয়ে ফুচকা খাওয়ালাম। যারার ফুচকা খাওয়া দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম। যেখানে আমি 3টা ফুচকা শেষ করতে পারলাম না, সেখানে ও পুরো এক বাটি ফুচকা শেষ করে ফেললো। যারা, আইসক্রিম খাবি? চকলেট আইসক্রিম আমার অনেক পছন্দ। তারপর যারার জন্য চকলেট আইসক্রিম কিনলাম। যারা আইসক্রিম পেয়ে অনেক খুশি হলো। এইভাবে দুইজন অনেক মজা করলাম সারা বিকাল জুড়ে। তারপর একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম যারাকে। তারপর ওর পছন্দ মতো সব খাবার অর্ডার করতে বললাম। কিরে, আজ এত খাওয়াচ্ছিস, ব্যাপারটা কি? আরে কিছু না, এমনি
আজ এতদিন পর আসলাম তো, তাই ট্রিট দিলাম আর কি। তারপর দুজনে খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। তারপর একটা রিক্সা ডাক দিলাম। মামা, কই যাব? আমি মামার বাসা ঠিকানা দিলাম। তারপর দুজনে রিক্সায় উঠে বসলাম। রিক্সা তার আপন গতিতে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর বাসার সামনে এসে রিক্সা দাঁড়ালো। আমি নেমে রিক্সাওয়ালাকে 2000 টাকার একটা নোট দিলাম। তারপর যারাও নেমে গেল। মামা, আমার কাছে তো ভাঙানি টাকা নেই। আরে মামা, রেখে দেন তো। তারপর বাসার ভিতরে চলে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম। মামি এসে দরজা খুলে দিল। তারপর সোজা আমার রুমে চলে গেলাম। বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম। এইভাবে অনেকটা সময় পার হয়ে গেল। মামি এসে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর আমি রুম থেকে বেরিয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। মামি বলল, কি রে, তোদের ঝগড়া মিটমাট হয়েছে? হ্যাঁ মামি, হইছে। ওদের তো সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, সেই ছোটবেলা থেকে। খাওয়ার পর্ব শেষ করে রুমে চলে গেলাম। তারপর বিছানায় বসে মোবাইল টিপতেছি। এমন সময় যারা পেতনির আগমন। খাওয়ার পর্ব শেষ করে রুমে চলে গেলাম। তারপর বিছানায় বসে মোবাইল টিপতেছি। এমন সময় যারা পেতনির আগমন। কিরে পেতনি, কিছু বলবি? হ্যাঁ, বলতেই তো আসছি, তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডিতে। তারপর যারার কাছে ফোন নাম্বার আর ফেসবুক আইডি দুইটাই দিলাম। তখনই আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। ওইটা আমার নাম্বার, সেভ করে রাখ। ওকে। তারপর যারা রুম থেকে চলে গেল। আমিও ফ্রেন্ডের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মিষ্টি মেয়ে নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে মেসেজ আসলো, ওই আমি যারা। ও পেতনি, তাহলে এইটা তোর আইডি? ওই হারামি, তুই আমাকে কি বললি? কই কিছু বলি নাই তো। আমি এখন ঘুমিয়ে গেলাম। হ্যাঁ। ওকে, গুড নাইট। গুড নাইট। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি একটা মেয়ে আমার সামনে হাঁটু গেড়ে ফুল নিয়ে আমাকে প্রপোজ করছে। মেয়েটাকে দেখতে অসাধারণ। আমিও মেয়েটার প্রেমে পড়ে গেছি। তারপর আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম। মেয়েটাও আমাকে জড়িয়ে ধরলো। আহ, তখন কি যে একটা অনুভূতি হচ্ছিল। তখনই আমার পুরো শরীর পানিতে ভিজে গেল। আরে, এখানে আবার পানি আসলো কই থেকে? তখনই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি যারা বালতি হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ সবকিছু স্বপ্ন ছিল। কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। ওই পেতনি এসে সব কিছু শেষ করে দিল। ওই পেতনি, তুই আমার গায়ে পানি দিলি কেন? কত সুন্দর একটা মেয়েকে জড়িয়ে ধরেছিলাম, তুই এসে সব ভেস্তে দিলি। তোকে এতক্ষণ ধরে ডাকতেছি, উঠোস না কেন? তাই তো পানি মারলাম। আম্মু খেতে ডাকতেছে, খেতে আয়। সারা শরীর পানিতে ভিজে গেছে, তাই উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। সবাই আমার জন্য টেবিলে বসে ওয়েট করতেছে। তারপর সবার সাথে খেতে বসলাম। আজকেও মামি আমার সব পছন্দের খাবার রান্না করছে। অনেক মজা করে খেলাম। খাওয়ার পর সবাই মিলে আড্ডা দিতে বসলাম। গতকাল আসার পর থেকে সবার সাথে বসা হয়নি। সবাই আড্ডা দিতে লাগলাম। যারার খারাপ লাগছে বলল, তাই ও নিজের রুমে চলে গেল। তখন আমি মামা আর মামি কথা বলতে লাগলাম। আমার মামা বড়ই মিশুক মানুষ, সবার সাথেই অতি সহজে মিশে যেতে পারে। আমাকে দুইজনেই অনেক ভালোবাসে, তাই তাদের কথাই যেন শেষ হতে চাইছে না। মামি বলল, মাহফুজ, যারার ব্যবহারে কিছু মনে করিস না। মেয়েটা একটু রাগী হলেও মনটা অনেক ভালো। হ্যাঁ, মনটা তো অনেক ভালোই, আর চেহারাটাও তো মাশাআল্লাহ একদম মামির মতো সুন্দরী হয়েছে। তাহলে যারাকে তোর পছন্দ হয়েছে? মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ে ঠিক করে রেখেছি। সেই তোদের ছোটবেলা থেকে
তুই যদি যারাকে পছন্দ করিস তাহলে তোদের বিয়ে দিয়ে দেব। মামার কথা শুনে তো মনে মনে প্রচণ্ড খুশি হলাম, কারণ ছোটবেলা থেকেই যারাকে আমার ভালো লাগতো, আর এখন তো দেখি মেঘনা চাইতেই জল। হ্যাঁ মামা, আমি যারাকে পছন্দ করি, তবে ও কি আমাকে মেনে নিবে? সেটার দায়িত্ব তোর, তুই যারাকে বোঝাবি। মামার কথা শুনে তো উড়াধুরা নাচতে ইচ্ছা করতেছে। না থাক, আপনাদের সামনে আর নাচবো না। খুশি খুশি মন নিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় বসে জারার কথা ভাবতে লাগলাম। আহ, পেতনিটা রাজি থাকলে ওকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিব, কিন্তু ওকে এখনই বিয়ের কথা বলা যাবে না। যখন ওর মন ভালো থাকবে তখনই বলতে হবে। ওর কথা ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। গোসলের পর পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই মামির কাছে গেলাম। গিয়ে বললাম, মামি, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। যা গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। মামা আর যারা কোথায়? তোর মামা অফিসে গেছে, আর যারা ওর রুমে আছে। যাক, ভালোই হয়েছে। যাই, পেতনিটারে একটু জ্বালিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলাই আছে, কিন্তু রুমে কেউ নাই। কোথায় আছে দেখার জন্য রুমে ঢুকে গেলাম, কিন্তু রুমে ঢুকে দেখি কোথাও কেউ নাই। এটা কি হলো? পেতনিটা আবার গেল কই? তখনই পানি পড়ার শব্দ শুনতে পেলাম। তার মানে পেতনিটা হয়তো গোসল করতেছে। যারা টেবিলের দিকে খেয়াল করে দেখি গল্পের বই রাখা। আমি গল্পের বই পড়ি না, তাও কৌতূহল বশত বইটা পড়তে লাগলাম। গল্পের শুরুটা পড়ে বেশ ভালোই লাগলো, তাই বাকিটা পড়তে শুরু করলাম। এই হারামি, তুই এখানে কি করিস? হঠাৎ জারার কথায় চমকে উঠলাম। কখন যে ও এখানে আসছে বুঝতে পারি নাই। এবার জারার দিকে তাকিয়েই তো পুরো টাসকি খেয়ে গেলাম। যারা একটা তোয়ালে দিয়ে শরীর ঢেকে রাখছে, আর চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তখন ওকে একটা পরীর মতো লাগছিল। ওর দিকে এক নাগাড়ে তাকিয়ে আছি। ওই, ওভাবে কি দেখছিস তুই? জীবনে কোনো মেয়ে দেখিস নাই? যারার কথায় ধ্যান ভাঙলো। না মানে মেয়ে মানুষ তো দেখছি, কিন্তু তোর মতো সুন্দরীকে তো এই প্রথম দেখলাম। তোকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরী নেমে আসছে। আমার কথাতে মনে হয় যারা লজ্জা পেয়েছে, তাই চোখ নামিয়ে ফেললো। হইছে, আর পাম দেওয়া লাগবে না। এখন যা এখান থেকে, আমি কাপড় চেঞ্জ করব। আমি থাকলে কি সমস্যা? তোকে যেতে বলেছি কিন্তু। ওকে, যাচ্ছি যাচ্ছি। তারপর যারা রুম থেকে চলে আসলাম, আমার রুমে চলে গেলাম। বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। আমার কয়েকটা ফ্রেন্ড দেখি লাইনে আছে, তখন ওদের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মামি এসে খাবার জন্য ডেকে গেল। তারপর আমিও খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি মামাও অফিস থেকে চলে আসছে, সাথে মামি আর যারা বসে আছে। তারপর আমিও খেতে বসলাম। আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে। খেতে খেতে সবাই মিলে অনেক কথা বললাম। তারপর খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারলাম না। ঘুম ভালো একেবারে বিকালে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে গেলাম একটু ঘুরতে। আজকে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে। আমি গিয়ে একটা পার্কে বসলাম। সামনে দেখি বাদামওয়ালা যাচ্ছে, তাই বাদাম কিনে খেতে লাগলাম। পার্কের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, তাই কখন যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে খেয়ালই করি নাই। তারপর পার্কের বাইরে এসে যারার জন্য একটা চকলেট আইসক্রিম নিলাম, কারণ চকলেট আইসক্রিম যারা অনেক পছন্দ করে। তারপর একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবলাম যে আজকেই যারাকে বিয়ের কথা বলবো। একটু পর রিক্সা বাসার সামনে চলে আসলো। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। তারপর বাসায় গিয়ে কলিং বেল দিলাম। যারা এসে দরজা খুলে দিল আর বলল, কিরে, কই গিয়েছিলি? বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম, তাই বাইরে থেকে একটু ঘুরে আসলাম। ও, তারপর আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় বসে মোবাইলে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর মোবাইলটা রেখে রুম থেকে বের হলাম। দেখি মামা চলে আসছে।
তারপর মামার সাথে কথা বলতে লাগলাম। একটু পর মামি এসে খেতে যাওয়ার জন্য বলে গেল। তারপর সবাই মিলে খাবার খেয়ে নিলাম। সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। ফেসবুকিং করতেছিলাম রুমে বসে। হঠাৎ মনে পড়ল যে যারাকে তো বিয়ের কথা বলতে চেয়েছিলাম। তাই আর দেরি না করে যারা রুমের দিকে গেলাম, কিন্তু রুমে কেউ নাই, দরজাও খোলা রাখা। মামির কাছে শুনলাম যারা কই। মামি বলল হয়তো ছাদে গেছে, তাই আমিও ছাদে চলে গেলাম। যাওয়ার সময় যারার আইসক্রিমটা নিয়ে গেলাম ওকে দেওয়ার জন্য। ছাদে গিয়ে দেখি পেতনিটা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তারপর আমিও ওর কাছে গেলাম। আমি যে ওর পিছনে দাঁড়িয়ে আছি পেতনিটা এখনো ঠিক পাই নাই। তারপর হাত দিয়ে ওর চোখ দুটো ধরলাম। হঠাৎ করে ধরার কারণে যারা ভয় পেয়ে গেল। যখনই চিল্লাতে যাবে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম আর বললাম, আরে আমি মাহফুজ, এত ভয় পাওয়ার কি আছে? হুম। কি বলতেছো? ও, মনেই তো নাই, আমি তো ওর মুখ ধরে রাখছি। তারপর মুখ ছেড়ে দিতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওই হারামি, এভাবে কেউ মুখ চেপে ধরে? আর একটু হলেই তো যেতাম। সরি পেতনি ম্যাডাম। তারপর প্যান্টের পেছন থেকে আইসক্রিমটা বের করে ওকে দিলাম। এই নিন, এইটা আপনার জন্য। ধন্যবাদ আমার পছন্দের আইসক্রিম দেওয়ার জন্য। তারপর যারা আইসক্রিম খেতে লাগলো। ওর খাওয়া দেখে তো আমারও অনেক লোভ হতে লাগলো। তারপর মনে পড়লো বিয়ের কথা। হ্যাঁ, এখনই সঠিক সময় কথাটা বলার। যারা, তুই কি আমাকে বিয়ে করবি? আমার কথা শুনে যারা আমার দিকে অবাক হয়ে তাকালো। মানে বুঝলাম না, হঠাৎ এই কথা? মানে শোন যারা, আমার আর তোর আব্বু সেই ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করে রাখছে। গতকাল মামাও আমাকে বলল সেই কথা। আর আমিও তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তুই কি আমাকে ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলল, আমিও তোকে ভালোবাসি আর বিয়েও করব, কিন্তু আমার লেখাপড়া এখনো শেষ হয়নি। আমি আমার স্টাডি শেষ করে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু বিয়ে হয়ে গেলে কি আর স্টাডি করতে পারবো? তখন আমার মনের ভিতর এত খুশি লাগতেছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা যারা, তোর পড়ালেখা নিয়ে চিন্তা করতে হবে না। দুজন বিয়ের পর দুজন একসাথে স্টাডি করব বলেই ছাদ থেকে চলে আসলাম। তারপর সোজা মামা মামির রুমে চলে গেলাম। দেখি দুজন গল্প করতেছে। আমি বললাম, মামা আসতে পারি? হ্যাঁ, চলে আয়। মামা, যারা রাজি আছে বিয়ে করতে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো কথা। আগামী সপ্তাহেই তোদের বিয়ে দেব। তোর বাবার সাথে আমি কথা বলে নেব। তাহলে মামা আমি কালই বাসায় চলে যাব, কারণ সব কিছু আয়োজন করতে হবে বিয়ের জন্য। আমি এখন রুমে গেলাম বলেই মামার রুম থেকে আমার রুমে চলে আসলাম। মনের ভিতর অনেক ভালো লাগতেছে, কারণ যারা কিছুদিন পর আমার বউ হবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালের নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজানোর একটু পরেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই তো আম্মু অবাক হয়ে গেল আর বলল, কি রে, 2 দিন আগে গেলি আর আজই চলে আসলি? আসার আগে একবারও তো জানাতে পারতিস। হ্যাঁ, হঠাৎ করে চলে আসলাম, কারণ বিয়ের প্রস্তুতি নিতে হবে না। বিয়ের প্রস্তুতি মানে? আরে আম্মু, যারা আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তাই তো চলে আসলাম আজকে। সব কিছুর আয়োজন করতে হবে না? তা তো করতেই হবে, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। আজ থেকে শুরু করে দিব বলে আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। বিছানায় বসে গেম খেলতেছিলাম। ক্লান্ত হয়ে গেছি মামার বাসা থেকে এসে, তাই শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতে পারিনি। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর উঠে গোসলটা সেরে নিলাম। এখন মনের ভিতর ফুরফুরা লাগছে, কিন্তু গোসলের পর তো প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই খেতে চলে গেলাম। আম্মু আগে থেকেই টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছে, তাই
দেরি না করে খেতে বসে গেলাম। তখনই কলিং বেলটা বেজে উঠল। আম্মু গিয়ে দরজাটা খুলে দিল। দেখি আব্বু অফিস থেকে চলে আসছে। তারপর আব্বুও ফ্রেশ হয়ে খেতে আসলো। সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সবাই গল্প করতে বসলাম। আব্বু বলল, কিরে, মাহফুজ মামার বাসায় গিয়ে তো আমাদেরকে ভুলেই গিয়েছিলে, একটা ফোনও তো করলি না। আসলে আব্বু মামার বাসায় আদর যত্নে কম ছিল না, তো তাই আর কি। তো কেমন কাটলো মামার বাসায়? হ্যাঁ আব্বু, অনেক ভালো লেগেছে মামার বাসায় থেকে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, যারা তো আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেটা তো মামা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। প্রস্তুতি নিয়ে নে, কারণ আগামী সপ্তাহে তোদের বিয়ে। হ্যাঁ আব্বু, আজ থেকে শুরু করে দিব আমার বিয়ে বলে কথা। তারপর আব্বু আম্মুর সাথে আরও সময় কথা বলে রুমে চলে আসলাম। বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম। দেখি যারা লাইনে আছে, তাই ওকে মেসেজ দিলাম। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। তারপর আব্বু আম্মুর সাথে আরও সময় কথা বলে রুমে চলে আসলাম। বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম। দেখি যারা লাইনে আছে, তাই ওকে মেসেজ দিলাম। কিরে পেতনি, কি করিস? এই হারামি, একদম খেয়ে ফেলবো যদি আর একবার পেতনি বলিস। পেতনিকে পেতনি ছাড়া কি বলবো? হারামজাদা, তোকে তো আমি। থাক, হইছে হইছে, ভয় লাগতেছে আমার। আর রাগ করিস না। তো কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি, তোর কি খবর? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তারপর যারার সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। এইভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আমি আবার প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে আড্ডা দেই, না হলে শরীরটা কেমন যেন করে। তাই তাহসিনকে ফোন দিলাম। তাহসিন, তুই কই রে? এই তো আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছি। আচ্ছা থাক, আমি আসতেছি। তারপর বাসা থেকে বের হয়ে ওদের কাছে চলে গেলাম। আড্ডায় গিয়ে দেখি তাহসিন, রাজ, তুহিন আরও অনেকগুলো হারামি বসে আছে। তারপর ওদের কাছে গিয়ে বসলাম। এই যে আসছে আমাদের বস, এবার সবাই তাজে উইশ করো। যাক, আমার সবাই বস মানে এটাই অনেক, আর কিছু দরকার নাই। তো দোস্ত, কি খবর তোর? ওই যে মামার বাসায় গেলি, তারপর আর খোঁজ নিলি না। তোদের জন্য গুড নিউজ আছে, আগামী সপ্তাহে আমার বিয়ে মামার মেয়ের সাথে। তোরা সবাই থাকবি কিন্তু। ওরে শালা, আগে বলবি তো, ভাবিকে নিয়ে এসেছিস। এই জন্যই তো এখানে আসা। তোরা কিন্তু অবশ্যই আসবি। সেটা আর বলতে। আচ্ছা তোরা থাক, আমার এখন বাসায় যেতে হবে, কারণ বিয়ের কার্ডের অর্ডার দিতে হবে বলে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় বসে কলেজের পড়াগুলো দেখতে লাগলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম। তারপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজ মাঠে তাহসিনরা বসে আছে, তাই আমিও গিয়ে ওদের সাথে বসলাম। আড্ডা দিয়ে সবাই ক্লাসে চলে গেলাম। তারপর 2টা ক্লাস করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। গিয়ে বললাম, স্যার আসতে পারি? হ্যাঁ মাহফুজ, যে ভিতরে এসো। স্যার আমার 2 সপ্তাহের ছুটি লাগবে, কারণ আগামী সপ্তাহে আমার বিয়ে। কংগ্রাচুলেশন, দোয়া করি তোমরা সুখে থাকো। আচ্ছা, ছুটি দিয়ে দিলাম। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু অবশ্যই আপনার পরিবার নিয়ে আমার বিয়েতে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আসবো। তারপর স্যারের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে বিছানায় শুয়ে একটু রেস্ট নিলাম, কারণ বিকালে বিয়ের কার্ডের অর্ডার দিয়ে আসতে হবে, সাথে আরও অনেক কাজ আছে। বিকেল বেলায় উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর আব্বুর থেকে টাকা নিয়ে তাহসিনকে ফোন দিলাম।
তাসিন, তুই কোথায় আছিস? বাসায় আছি। কেন, কোনো দরকার? বাসা থেকে বের হয়ে মেইন রোডে এসে দাঁড়া, মার্কেটে যেতে হবে। ওকে। তারপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। তারপর মেইন রোড থেকে তাসিনকে রিক্সায় উঠিয়ে নিলাম। এখন কাঠ ছাপানোর দোকানে যাওয়ার পালা। রিক্সাকে বললাম, মামা নিউ মার্কেট চলেন। কিছুক্ষণ পর আমরা নিউ মার্কেট এসে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। তারপর কাঠ ছাপানোর দোকানে গেলাম। দোকানে গিয়ে 2000 কার্ডের অর্ডার দিয়ে আসলাম, সব আমার পছন্দের ডিজাইনে। তারপর বিয়ের আরও অনেক কেনাকাটা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শপিংগুলো রেখে রুমে চলে গেলাম। প্রচুর ঘাম বের হচ্ছে শরীর থেকে, তাই গোসলটা সেরে নিলাম। রাতের খাবার সবাই একসাথে খেয়ে নিলাম। তারপর আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের আয়োজন আমাদের বাসায় করব, তাই সিদ্ধান্ত নিলাম। মামাকেও জানানো হলো। তারপর মামাও আমাদের সাথে একমত হলো। শুরু হয়ে গেল আমার অপেক্ষার প্রহর। বিয়ের আর মাত্র 3 দিন আছে। এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলছি। সবার বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড নিজ হাতে দিয়ে আসছি। মনের মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে গেছে বিয়ের জন্য। যাই হোক, এত তোলপাড় হলে হাট বেরিয়ে আসবে। শেষে দেখা গেল আপনাদেরকে গল্প শোনাতে পারলাম না। দেখতে দেখতে আরও 2টা দিন কেটে গেল। আগামীকাল শুক্রবার নামাজের পর আমার বিয়ে। পুরো বাড়ি সাজানো হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে আর কি বলবো। আজকের দিনটাও ফুরফুরা আমেজে কেটে গেল। রাতে খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়লাম, কারণ আগামীকাল অনেক ধকল যাবে। পরদিন সকাল থেকে আমাদের বাড়ি ভর্তি লোকজন এসে ভরে গেছে। আমার সব হারামি দোস্তগুলোও চলে এসেছে। তাসিন, রাজ, তুহিন আর বাকি সব মিলে আমাকে সাজিয়ে দিল। সকাল থেকে এসব করতে করতে নামাজের সময় হয়ে গেছে। তারপর সবাই মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষ করে বাসায় চলে আসলাম। ইতিমধ্যেই যারা, মামা আর মামি চলে এসেছে। আমার আর যারাকে পাশাপাশি বসানো হলো। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালেন। জাঁকজমকভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর সব অতিথিদের সাথে কথা বলতে থাকলাম। এভাবে রাত 10টা বেজে গেল। তারপর সবাই মিলে আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল। বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু এ কি, বাসর ঘরে ঢুকতেই তো লজ্জা করতেছে। এমনিতে তো যারা সাথে ঝগড়া করি তখন তো লজ্জা করে না। তারপর 1 কেজি সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। রুমের দরজা আটকে দিয়ে পিছনে তাকিয়ে দেখি যারা বিছানায় বসে আছে, মাথায় 1 হাত লম্বা একটা ঘোমটা দেওয়া। তারপর আস্তে আস্তে বিছানার পাশে যেতেই যারা খাট থেকে নেমে এসে পায়ে সালাম করলো। আমিও যারার মাথায় হাত দিয়ে বললাম, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। এ কথা বলতেই যারা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপর উঠে গেল, রাগী চোখে আমার দিকে তাকালো। আমি তো হঠাৎ এই দেখে ভয় পেয়ে গেলাম। তারপর আমার পাঞ্জাবির কলার ধরে, ওই তোকে বলেছিলাম না যে আমি আগে লেখাপড়া শেষ করব তারপর বিয়ে করব, কিন্তু তুই আমাকে লেখাপড়া করতে দিলি না কেন? আরে আগে তো কলার ছাড়ো, তারপর বলছি। তারপর যারা আমার কলার ছেড়ে দিল। দেখ যারা, আমি তোকে বিয়ে করছি, কিন্তু এখনই লেখাপড়া বন্ধ করব না। দুজনে একসাথে লেখাপড়া করব। তারপর আমি চাকরি পেলে তারপর আমাকে আপন করে নিবি তুই। তার আগে আমি তোকে টাচ করব না। টাচ করবি না মানে? আমাকে প্রতিদিন আদর করতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, শাড়ি পরাতে হবে, পছন্দের সব কিছু কিনে দিতে হবে, নাহলে তোকে খেয়ে ফেলবো। সব কিছুই করতে রাজি আমি। তাহলে এখন আমাকে ছাদে নিয়ে চল, আমি তোর কোলে বসে রাতে চাঁদ দেখব। ওকে চল যাই। তারপর আমি ছাদে যেতে লাগলাম, কিন্তু এ কি, যারা দাঁড়িয়েই আছে। কি হলো, তুমি যাবে না? কেউ যদি আমাকে কোলে করে নিয়ে যায় তাহলে যেতে পারি। তারপর আর কি, যারাকে কোলে তুলে নিলাম। যারা আমার কোলে উঠে আমার বুকে মাথা রাখলো। তারপর ছাদে চলে গেলাম। ছাদে একটা সোফা রাখা, 2 জন গিয়ে সেটাতে বসলাম। তারপর যারা আমার কাঁধে মাথা রাখলো। তখন আমার খুব ভালো লাগছে। প্রিয় মানুষটার ছোঁয়া পেলে সবারই অনেক ভালো লাগে। 2 জন দুজনের হাত ধরে রাতের চাঁদ দেখতে লাগলাম। আজ চাঁদের আলোটাও অনেক বেশি। চাঁদের আলো এসে
সোজা যারার মুখের উপর পড়ছে। তখন যারার মুখটা অনেক মায়াবী লাগছিল, মনে হচ্ছিল ওকে আপন করে নেই, কিন্তু না, সেটা এখন সম্ভব নয়। এইভাবে দুজন অনেক সময় ধরে চাঁদের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর যারার আমার কোলে উঠে বুকে মাথা রাখলো। এভাবে আমাকে সারা জীবন তো হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো সব সময় ভালোবাসবো। কখনোই আমাকে ছেড়ে যাবি না তো? পাগল নাকি? যে কষ্ট করে তোকে পেয়েছি ছাড়ি কেমনে? দূর ফাজিল কোথাকার। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এখন রুমে চল। কেউ যদি আমাকে কোলে করে নিয়ে যায় তবে যেতে পারি। তারপর যারাকে কোলে তুলে নিলাম, ঠিক যেন একটা আটার বস্তা কোলে নিলাম। যা বুঝলাম তাতে এভাবে সারা জীবন কোলে করে রাখতে হবে। তারপর যারাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। যারার পিচ্ছি মুখটার দিকে তাকিয়ে থাকলাম, অনেক সুন্দর লাগতেছে। হঠাৎ এই যারা আমার ঠোঁট জোড়া ওর দখলে করে নিল। এমনিতেই কোলে করে সিঁড়ি দিয়ে নামছি, তার উপর এই কাহিনী করে বসলো। এবার দুইজনেই একসাথে পড়বো। একটু পর আমাকে ছেড়ে দিল। আমি ততক্ষণ সিঁড়িতেই দাঁড়িয়েছিলাম। সিঁড়িতে দাঁড়িয়ে আছিস কেন? তুই যা শুরু করছিলি তাতে দুজনেই একসাথে পড়ে যেতাম। আসলে তোর লাল ঠোঁট দেখে নিজেকে সামলাতে পারিনি। তারপর ওকে নিয়ে রুমে চলে গেলাম। আমার কোলেই ছিল, তাই বিছানায় নামিয়ে দিলাম। আচ্ছা, এখন তো আমরা স্বামী স্ত্রী, তাহলে তুমি করেই তো বলা যায়। না, আমি তোকে তুই করেই বলবো। অন্তত আব্বু আম্মুর সামনে তুমি করে বলিস। ওকে, ঠিক আছে। তারপর দুজনে শুয়ে পড়লাম। খুনসুটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নাই। সকালে ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ভালো করে চোখ খুলতে দেখি পাগলিটা আমার বুকের উপর শুয়ে আছে। পাগলিটার মুখের দিকে তাকিয়ে দেখি একদম পিচ্চি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তাই ওর ঘুমটা ভাঙালাম না। কি নিষ্পাপ একটা মেয়ে, ঘুমিয়ে থাকলে আর জেগে থাকলে যেন দজ্জাল। যারার মুখের দিকে তাকিয়ে এসব ভাবতেছিলাম। হঠাৎ যারা ঘুম থেকে উঠে গেল, আমি তখনও ওর দিকে তাকিয়েছিলাম। ওই এভাবে তাকিয়ে কি দেখিস? তোর মায়াবী মুখটা দেখি। অনেক দেখা হয়েছে, এখন স্যার আমাকে ওয়াশরুমে যাব। আমি কি ধরে রাখছি নাকি তোকে? তুই তো নিজেই আমার উপরে শুয়ে আছিস। তারপর আমিও বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। সকালের মিষ্টি রোদ উঠেছে বাইরে, বাইরের পরিবেশটাও অনেক ভালো লাগছে। একটু পর যারা ওয়াশরুম থেকে বের হলো, তারপর আমি গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, দেখি যারা টাওয়েল নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে টাওয়েলটা দিল। হাত মুখ মুছে দুজনে মিলে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আত্মীয়রা সবাই বসে গল্প করতেছে। আমাদেরকে দেখে সবাই অনেক খুশি হলো। আম্মু বলল, তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে। কি বলো মাহফুজের আব্বু? হ্যাঁ, একদম ঠিক বলেছ, খুব সুন্দর মানিয়েছে। এ কথা বলতেই দেখি যারা লজ্জায় লাল হয়ে গেল। তারপর আত্মীয়দের সাথে বসে সবাই মিলে গল্প করতে লাগলাম। সবাই আমাদের জন্য অনেক দোয়া করলেন। একটু পর আমাদের খেতে যাওয়ার জন্য আম্মু বলে গেল। তারপর সবাই মিলে খেতে চলে গেলাম। টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন দেখি আম্মু যারাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। তখন খুব হিংসা হতে লাগলো। এখন ছেলের বউ পেয়ে নিজের ছেলেকেই ভুলে গেছে। ঠিক আছে, আমারও সময় আসবে। আমার এমন অবস্থা দেখে আম্মু বলল, কি রে, তোর মনে হিংসা হচ্ছে? থাক, আর হিংসা করতে হবে না। কাছে এসে বস, তোকেও খাইয়ে দিচ্ছি। খাওয়ার পর্ব শেষ করে সবাই আমাদেরকে নিয়ে গল্প করতে বসলো। আমাদের মাঝখানে বসিয়ে সবাই গোল হয়ে গল্প করতে লাগলো। এত গল্প যে কেমনে করতে পারে আল্লাহই ভালো জানে। আমার তো অশান্তি ধরে যাচ্ছিল। এভাবে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। তখন সবাই ফ্রেশ হতে চলে গেল। যাক বাবা, এতক্ষণে মুক্তি পেলাম। যারার দিকে তাকিয়ে দেখি যারাও বিরক্ত হয়ে গেছে। তারপর যারার হাত ধরে ওখান থেকে উপরে চলে আসলাম। রুমে গিয়েই যারা দরজা আটকে দিল। তারপর আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। যারার মতিগতি ভালো বুঝলাম না, তাই আমিও পিছনের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে যারা আমাকে খাটের উপর ফেলে দিল। তারপর আমার বুকের উপর উঠে গেল। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না।
এই যারা কি করতেছো? আমার কথা না শুনে আবার ঠোঁটের দিকে এগোতে লাগলো, আস্তে আস্তে একদম আমার ঠোঁটের কাছে চলে আসলো। আমার মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ যারা দুই ঠোঁট এক করে দিল। আমি তো যারার এইরকম ব্যবহারে একদম অবাক হয়ে গেছি। আমাকে বললেই হতো যে আদর লাগবে। যারা এমনভাবে ঠোঁট জোড়া চুষতেছে যেন কতদিনের না খাওয়া মানুষ। হঠাৎ করে ঠোঁটে একটা কামড় মেরে দিল। আমি তো ব্যথায় করে উঠলাম, কিন্তু যারা কিস করেই যাচ্ছে। পুরো 10 মিনিট পর ছাড়লো। আমার দম যেন বন্ধ হয়ে গেছিল। দুজনেই হাঁপাচ্ছি। ওই এভাবে কেউ কিস করে? সরি, আসলে তোর ঠোঁট দুটো এত নরম যে ছাড়তে ইচ্ছে করছিল না। তাই বলে কামড় মারতে হবে? মানে আসলে ধুর, আমি গোসলে গেলাম। তারপর গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম। মনের মতো করে শাওয়ার নিলাম। আমার পর যারা গোসল করবে, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। ওয়াশরুমে থেকে বেরিয়ে দেখি যারা টাওয়েল হাতে করে দাঁড়িয়ে আছে। তারপর টাওয়েল নিয়ে শরীরটা মুছতে লাগলাম। আর যারা ফ্রেশ হতে গেল। তারপর যারা গোসল করে বের হয়ে আসলে দুজনে নিচে চলে গেলাম দুপুরের খাবার খেতে। নিচে গিয়ে দেখি সবাই আমাদের জন্য বসে ওয়েট করছে। তারপর দুজন তাদের সাথে বসলাম খাবার খেতে। অনেক গল্প আর মজার ভিতর দিয়ে খাওয়ার পর্ব শেষ হলো। খাওয়া শেষ হতেই আব্বু বলল, কিরে মাহফুজ, যারা মাকে নিয়ে তোর কলেজেই ভর্তি করলে? হ্যাঁ আব্বু, এখানেই ভর্তি করব, যাতে ওর খেয়াল রাখতে পারি সব সময়। তো কবে ভর্তি করলি ওকে? আগামীকালই ভর্তি করব যারাকে। আচ্ছা ঠিক আছে। তারপর সবার সাথে আর কিছুক্ষণ গল্প করে আমার রুমে চলে আসলাম। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অনেক ঘুম পাচ্ছে এখন। চোখটা বন্ধ করতেই যারা আমার বুকের উপর এসে শুয়ে পড়ল। ওই পাগলি, সারা জীবন কি এইভাবেই আমার বুকটাকে বালিশ বানাবে নাকি? হ্যাঁ, ওই জন্যই তো বিয়ের সময় কবু বলেছিলাম, যাতে সারা জীবনের জন্য বুকটাতে মাথা রাখতে পারি। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও যারাকে জড়িয়ে ধরলাম। মেয়েটা আসলে অনেক পাগলি, তবে রাগ থাকলেও মনটা অনেক ভালো আর খুব কিউট। এইভাবেই যারাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলে যারার ডাকে ঘুম ভাঙলো। এই আর কত ঘুমাবি? বিকাল হয়ে গেছে, উঠে পড়ে। এখন যা তো এখান থেকে, আমাকে ঘুমাতে দে। একটু শান্তি মতো কি ঘুমাতেও পারবো না? কিছুক্ষণ পর মনে হলো দম আটকে মরে যাব। হাত পা ছোটাতে লাগলাম। তখন যারা ছেড়ে দিল। ওই, তুই আমার বউ নাকি অন্য কিছু? অল্প বয়সে বিধবা হওয়ার শখ হয়েছে নাকি? এভাবে কেউ নাক মুখ চেপে ধরে? মরে গেলে কিস করে বাঁচিয়ে নিতাম। ধরে মরে যেতাম। সরে যা, আমি ওয়াশরুমে যাব। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। যারা আমার রাগ দেখে মিটমিট করে হাসতে লাগলো। তখন যে ওর উপর কী রাগ হচ্ছিল তা আর কি বলবো। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি যারা অনেক সুন্দর করে সেজেছে। অনেক ভালো লাগছে ওকে। কিরে, কোথাও যাবি নাকি? আমার বরটার সাথে বাইরে একটু ঘুরতে যাব। কই যাবি? বরটা যেখানে নিয়ে যায় সেখানেই যাব। তারপর যারাকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। প্রথমে একটা পার্কে গিয়ে বসলাম দুজনে। ওখানের পরিবেশটা অনেক ভালো। অনেক সময় পার্কে কাটিয়ে দুজন পার্ক থেকে বের হলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে যারার সব পছন্দের খাবার খাওয়ালাম। ওই, আমাকে আইসক্রিম খাওয়াবে কে? ও তাই তো, আসল জিনিসটা কিনতেই তো ভুলে গেছি। তারপর যারার জন্য চকলেট আইসক্রিম কিনে দিলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি আর যারা দুজনের হাত ধরে হাঁটছি। যারা ওর মাথাটা আমার কাঁধের পর দিয়ে রাখছে। জানিস, আজ আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো। কি ইচ্ছা? এই যে প্রিয় মানুষের হাত ধরে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটা। ও, তারপর আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর রুমে চলে গেলাম। দুজনে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে যারার ডাকে ঘুম ভাঙলো। ওই, ঘুম থেকে উঠ, আজ আমাকে কলেজে ভর্তি করাবি না? হ্যাঁ করব, তুই সব কাগজপত্র নিয়ে নে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। আব্বু বলল,
মাহফুজ, আমি তোর প্রিন্সিপাল স্যারকে বলে দিয়েছি, তুই গিয়ে যারা আমাকে ভর্তি কর। ওকে আব্বু। তারপর যারাকে নিয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আজকে বাইকটা সাথে করে নিয়ে গেলাম। সারা রাস্তা জুড়ে যারা বক বক করছে। তারপর কলেজে পৌঁছেই সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। স্যার আসতে পারি? হ্যাঁ এসো মাহফুজ, তোমার আব্বু ফোন করে ভর্তির ব্যাপারে জানিয়ে দিয়েছে। যারা কাগজগুলো দাও। তারপর যারা কাগজগুলো জমা দিল। যারা মা, তুমি শুধু এখানে একটা সাইন করে দাও, তাতেই হবে। তারপর যারা সাইনটা করে দিল। সব কিছু শেষ হলে স্যারের রুম থেকে বের হলাম। কলেজ ক্যাম্পাসে আসতেই যারা তো অবাক, আর সাথে অনেক খুশিও, কারণ এত বড় কলেজ ক্যাম্পাস যারা কখনোই দেখে নাই। আর আমাদের ক্যাম্পাসটাও খুব সুন্দর করে সাজানো। যারা পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতেছে, আর আমি ওর পিছু পিছু যাচ্ছি। যারা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলো। যারা আমাদের কলেজে অনেক সুন্দর একটা পুকুর আছে, চলো ওখানে গিয়ে বসি। ওকে চলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমিও তোমাকে তুমি করে বলছি, আর তুমিও কিন্তু আমাকে তুমি করেই বলছো। সো এখন থেকে আমরা তুমি করেই বলি। আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে গিয়ে পুকুরের পাশে বসলাম। পুকুরে শাপলা ফুল ফুটেছে, যা দেখতে অসাধারণ লাগছে। আচ্ছা মাহফুজ, আমরা সারা জীবন ঠিক এভাবেই থাকবো তো? হ্যাঁ, সবসময় এভাবেই থাকবো, যতদিন বেঁচে থাকবো। এ কথা বলতেই যারা আমার সাথে একদম মিশে যায়। দুজন অনেক সময় পুকুরের পাশে কাটালাম। একটু পর ওখান থেকে ক্যাম্পাসে আবার চলে আসলাম। এসে দেখি তাহসিন, রাজ, তুহিন বসে বসে গল্প করতেছে। তারপর আমি আর যারা ওদের কাছে গিয়ে বসলাম। আরে যারা পুজে, কেমন আছো? এই তো অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও অনেক ভালো আছি। তবে শোনো, তুমি মাহফুজের বউ, তাই আমাদেরকে তুমি করেই ডাকবে। ওকে ঠিক আছে ভাইয়া। এতক্ষণ ধরে ওদের কথাবার্তা শুনতেছিলাম, আমি কোনো কথা বলার মতো সুযোগই পাই নাই। তারপর রাজ, তুহিন, তোদের কি খবর? আমরা সবাই অনেক ভালো আছি, কিন্তু আমাদের ট্রিট কই ভাই? বিয়ে তো সবাই খেলি, তারপরও ট্রিট লাগবো? হ্যাঁ লাগবে, আর এক্ষুনি। ওকে, একটা রেস্টুরেন্টে চল, তোদেরকে ট্রিট দিব। তারপর সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। পাশাপাশি দুইটা টেবিলে সবাই মিলে বসলাম। তারপর সবাইকে বললাম খাবার অর্ডার করতে। তারপর ওরা ইচ্ছে মতো অর্ডার দিতে শুরু করলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি ওদের দিকে। ওরা এমনভাবে অর্ডার করতেছে যেন সবগুলোই কত দিনের না খাওয়া। কিরে, এত খাবার তিনজনে মিলে খেতে পারবি তো? দেখতে থাক তুই। যারা তুমি কি খাবে? আমাদের জন্য দুটো ব্ল্যাক কফি বলো। ওকে ঠিক আছে। তারপর দুইটা ব্ল্যাক কফি দিতে বললাম আমার আর যারার জন্য। সব হারামিগুলো এমনভাবে খাচ্ছে যেন কোনোদিন কিছুই খাই নাই। যারা ওদের খাওয়া দেখে মিট মিট করে হাসতেছে। টেবিলে যত খাবার ছিল সব কিছু ওরা নিমিষেই সাবার করে দিল। আমি তো কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না। ওরা যে এতটা খাদক সেটা আমার জানা ছিল না। আমাদের সবার খাওয়া শেষ হলে বিল পে করতে গেলাম। তারপর বিলের কাগজ দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পকেট তো পুরোটা ফাঁকা করার জোগাড়। তারপর বিলটা দিয়ে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। তারপর সবাই মিলে আবার কলেজ ক্যাম্পাসে গেলাম। কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে দুপুরে বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। তারপর ভিতরে ঢুকলাম, দেখি মামা, মামি আর আব্বু মিলে গল্প করতেছে। মাহফুজ, তোরা দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে খাবো। আচ্ছা আব্বু। তারপরে আমি যারাকে নিয়ে রুমে চলে আসলাম। যারা ওয়াশরুমে গেল কাপড় চেঞ্জ করে আসতে। আমিও কাপড় চেঞ্জ করলাম। তারপর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। সবাই টেবিলে বসে আমাদের জন্যই ওয়েট করতেছে। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পর্ব শেষ করে রুমে চলে গেলাম। সকাল থেকে বেশ ধকল যাওয়ায় ক্লান্ত লাগছে এখন, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম।
ক্লান্তিতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারি নাই। বিকেলবেলায় যারার ডাকে ঘুমটা ভাঙলো, তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। প্রত্যেক দিন বিকেলবেলাতেও বাইরে থেকে ঘুরে আসি, তাই অভ্যাস হয়ে গেছে। যারাকে নিয়ে বাইরে ঘুরতে চলে গেলাম। বড় রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই যারা থেমে গেল। কি হলো, তুমি থেমে গেলে কেন? ওই যে দেখো ফুচকার দোকান, আমি ফুচকা খাবো। তারপর আর কি করার, মেয়েদের মন সব সময় ফুচকা খাই খাই। মেয়েদের চোখে কোনো কিছু না পড়লেও ফুচকা ঠিকই চোখে পড়ে যায়। দেখি ফুচকা মামা বেশ বড় করেই একটা দোকান দিয়েছে। তারপর যারাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। যারা 2 প্লেট ফুচকা অর্ডার করলো। এই যারা, আমি ফুচকা খাই না। আজ না হয় আমার জন্যই খাও, তারপর তারপর আর কি, আমার রাজি হতে হলো। সেখানে বসার জন্য বেঞ্চ রাখা ছিল, ওখানে দুজনে মিলে বসলাম। তারপর যারা আমার কাছে এসে বক বক করতে লাগলো। একটু পর মনে হলো যে কান্দুইটা আইসিইউতে রেখে আসতে হবে। একটু পরে ফুচকা দিয়ে গেল দোকানদার। তখন যারার বক বক থেমে গেল, আর আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দুজনে মিলে ফুচকা খেতে লাগলাম। কিন্তু আমি 2 থেকে 3টা ফুচকা খেয়েই চোখ দিয়ে পানি চলে আসলো, কারণ ফুচকাতে একটু বেশি ঝাল হয়ে গেছে। আমার প্রচণ্ড পরিমাণে ঝাল লাগছে, তাই আর খেয়ে পারছি না। এদিকে ঝালে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যারার দিকে তাকিয়ে দেখি খুব মজা করে ফুচকা খেয়ে যাচ্ছে। ওর আশেপাশে যে কেউ আছে সেটা মনে হয় ওর খেয়ালই নেই। হঠাৎ করে যারা আমার দিকে তাকালো, তারপর আমার অবস্থা দেখে বুঝে গেল আমার ব্যাপারটা। এই তোমার কি অনেক বেশি ঝাল লেগেছে? তোমার কি পানি লাগবে? এই কথা বলছো না কেন? আমার এত বেশি ঝাল লাগছে যে আমি হাঁপাচ্ছি, কথাই বলতে পারছি না। তারপর যারা ফুচকার দোকানিকে বলল, এই মামা, আপনার কাছে পানি আছে? পানি দিন তো। পানি তো নেই। কি বলছেন কি আপনি? পানি নেই মানে? তাহলে ফুচকা বিক্রি করছেন কেন? আপনাকে তো আগেই বলেছিলাম যে ওই ফুচকাতে ঝাল কম দিতে, আবার বলতেছেন যে পানি নাই। সরি ম্যাডাম। এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার অবস্থা দেখে যারা আমার হাত ধরে উঠিয়ে দাঁড় করালো। তারপর টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে গেল। আমি ঝালের কারণে কান্না করে দিছি। যারা আমার সামনে এসেই 2 ঠোঁট এক করে দিল। যারা মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার ঝাল কমতে শুরু করলো। যারা ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোরে জোরে চুষতে লাগলো। নিমিষেই ঝাল যেন কোথায় হারিয়ে গেল যারা ঠোঁটের ছোঁয়ায়। কিছুক্ষণ পর যারা আমার ঠোঁট ছেড়ে দিল। এই তোমার ঝাল কমেছে? তারপর আমি না বলতেই যারা আবার ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া চেপে ধরলো। এইভাবে কিছুক্ষণ থেকে তারপর ছেড়ে দিল। এবার ঝাল কমেছে তো? আমি না বলেই হেসে দিলাম। যারাও ব্যাপারটা বুঝতে পেরে আমার বুকে মৃদু আঘাত করতে লাগলো। আমিও যারাকে জড়িয়ে ধরলাম। তারপর আমরা দোকানে গিয়ে ফুচকার বিলটা দিয়ে দিলাম। বিল দিয়ে বাসার দিকে রওনা দিলাম। পথে যারাকে একটা চকলেট আইসক্রিম কিনে দিলাম। যারা আইসক্রিম পেয়ে খুশিতে ওর চোখ জলজল করতে লাগলো। তারপর আবার যারাকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পরে বাসায় পৌঁছে গেলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তারপর নিজের রুমে চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে যারাকে নিয়ে কলেজে চলে গেলাম। তারপর যার যার ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে বাইরে চলে আসলাম। তারপর যারাকে ফোন করে ক্যাম্পাসে আসতে বললাম। আচ্ছা তুমি থাকো, আমি 10 মিনিটে আসতেছি। ওকে, ঠিক আছে। তারপর ক্যাম্পাসে বসে থাকলাম। ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে এসে বলল, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? তারপর মেয়েটার দিকে তাকালাম। ঠিক চিনতে পারলাম না, মনে হয় নতুন এসেছে। হ্যাঁ, বসুন এখানে। তারপর মেয়েটি আমার পাশে এসে বসলো। আচ্ছা, আমি এই কলেজে নতুন এসেছি, কাউকে তেমন চিনি না, আমাকে কি আপনার বন্ধু বানাবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়।
হাত বাইরে দিয়ে। হাই, আমি তাইবা। আমিও মুচকি এসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম। হাই, আমি মাহফুজ। ঠিক সেই মুহূর্তে যারা আমাদের সামনে চলে আসলো। আমি তখনও তাইবার হাত ধরে বসে আছি। যারা হঠাৎ করে চলে আসায় হাতটা ছাড়তে মনে নাই। ও তাহলে এখানে এই কাজ চলছে। মাহফুজ, তুমি কি করে পারলে আমার সাথে এরকম করতে? আমি তো যারার কথায় কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে যারা, কি বলতেছো এসব? কি বলতেছি মানে তুই বুঝতে পারছিস না? আমার অবর্তমানে তুই এই মেয়ের সাথে রিলেশন করতেছিস, আবার হাতে হাত ধরে বসেও আছিস, আর এখন সাধু সাজা হচ্ছে যে কিছুই বুঝতে পারছিস না। যারার কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি তখনই তাইবার হাত ছেড়ে দিলাম। কি বলতেছে এইসব? যারা, তুমি ভুল বুঝতেছো। আমাদের মাঝে কোনো কিছুই নাই। আজকে জাস্ট মেয়েটা আমার ফ্রেন্ড হলো। তোকে বিশ্বাস করাটাই ভুল ছিল। থাক তুই এই মেয়েকে নিয়ে, আমি চললাম। এই যারা, আমার কথাটা তো শোনো। বলে অনেক ডাকলাম, বাট কোনো কথা না বলেই চলেই গেল। সাধারণ একটা চোখে দেখা বিষয় নিয়ে এমন করলো। তাইবা এতক্ষণ বসে বসে আমাদের কাহিনী দেখতেছিল। তাইবা তো অনেক অবাক হয়ে গেছে। তারপর বলল, সরি মাহফুজ, আমার জন্য তোমাদের সম্পর্কে খাত তৈরি হলো। আমি যদি এখন না আসতাম তাহলে এমন হতো না। আরে তুমি মন খারাপ করতেছো কেন? এটা তেমন কোনো বিষয় না। আসলে যারা আমাকে অনেক ভালোবাসে তো তাই এমন করেছে। যারা আসলে বিষয়টা বুঝতে পারে নাই। যারাকে ব্যাপারটা বোঝালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আর আমি যারাকে ঠিক করি। বলে আমি বাসার দিকে রওনা দিলাম। একটু পর বাসায় পৌঁছে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল দিলাম। তারপর আম্মু এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকতেই আম্মুর প্রশ্ন, কি রে মাহফুজ, জারার সাথে তোর কি হয়েছে? যারা বাসায় এসে কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। কিছু হয়নি আম্মু, সাধারণ একটা ব্যাপার নিয়ে রাগ করছে। ও ঠিক হয়ে যাবে। ও ঠিক আছে। তারপর আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি যারা রুমে শুয়ে আছে। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর নিচে গিয়ে খেয়ে আসলাম। খাওয়ার পর্ব শেষ করে আবার রুমে চলে আসলাম। পাগলিটা এখনও একইভাবে বিছানায় শুয়ে আছে। এতক্ষণ আমি বাসায় এসেছি, একবারও আমার দিকে ফিরেও তাকায়নি। বুঝলাম পাগলিটা আমার উপর অনেক রাগ করে আছে। আমিও পাগলিটার পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি শোয়ার পরে যারা আমার থেকে একটু দূরে সরে গেল। বাব্বা, এত অভিমান আর রাগ একসাথে জমা করে রেখেছে। থাক, এখন আর ওকে বিরক্ত করব না। একটু পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। এভাবে ওর পাশে শুয়ে থাকলাম। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তারপর শোয়া থেকে উঠে বসলাম। দেখি পাগলিটা ঘুমিয়ে গেছে, তাই ওকে আর ডাকলাম না। তারপর ফ্রেশ হয়ে বাইরে গেলাম একটু ঘুরতে। কিন্তু ঘুরতে ইচ্ছে হচ্ছে না আজকে। প্রত্যেক দিন যারাকে নিয়ে ঘুরতে যাই তো, আজ যারা নাই তাই ভালো লাগছে না। অনেক সময় আনমনে ঘুরলাম। তারপর সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু যারাকে কোথাও দেখতে পাচ্ছি না। কই গেল মেয়েটা? বেলকুনিতে গেলাম, কিন্তু সেখানেও নাই। তারপর মনে পড়লো যারার মন খারাপ থাকলে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আমিও ছাদে গেলাম যারা আছে নাকি দেখতে। ছাদে গিয়ে দেখি যারা ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমিও যারার কাছে গেলাম, গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। যারা পিছনে ঘুরে আমাকে দেখে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল, আর শাড়ি ভাবি বলল, তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছিস? যা গিয়ে ওই মেয়েকে জড়িয়ে ধর। আমার কাছে এখন কেন এসছিস? যারা, তুমি ব্যাপারটা ভুল বুঝতেছো। মেয়েটা শুধুমাত্র আমার বন্ধু। হ্যাঁ, এখন তো আমাকে এসবই বোঝাবি। আমিই ভুল করেছিলাম তোকে ভালোবেসে। ঠাস ঠাস করে যারাকে দুইটা চর মেরে দিলাম। ওই, তোকে কতবার বলবো যে আমি কোনো রিলেশনে নাই? মেয়েটা আজই কলেজে নতুন এসেছে, তাই ওর সাথে কথা বলতেছিলাম। তখন থেকে একই কথা বলে যাচ্ছিস। আমাকে কি তোর একটু বিশ্বাস হয় না? এতটাই খারাপ ভাবিস আমাকে?
প্রচণ্ড রাগের জন্য এক নিঃশ্বাসে সবগুলো কথা বললাম। যারার দিকে তাকিয়ে দেখি মুখে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখটা একদম লাল হয়ে গেছে। আসলে রাগের জন্য বোধহয় চটটা জোরেই মারা হয়ে গেছে। আমি আস্তে আস্তে বললাম, যারা আমার দিকে তাকাও। এই যারা আমার দিকে তাকাতে বলছি কিন্তু, না হলে কিন্তু এবার খারাপ হয়ে যাবে। মাহফুজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি বিষয়টা বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি যখন ওর হাত ধরেছিলে আমি সেটা মেনে নিতে পারিনি। আমি সেটা বুঝতে পারছি আমার পাগলিটা। হ্যাঁ, এখন আর একটু কাঁদবে না। যারা চোখের পানি হাত দিয়ে মুছে দিলাম। হ্যাঁ, এবার একটু হাসো তো দেখি। জানো তো, তোমার হাসি আমার অনেক ভালো লাগে। আমার কথা শুনে যারা হেসে দিল, আর তখন আমি ওর হাসি দেখে অন্য জগতে চলে গিয়েছিলাম। একটু মেয়ের হাসিতে যে এতটা মাদকতা থাকতে পারে সেটা যারাকে না দেখলে বুঝতে পারতাম না। তারপর যারাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। তারপর রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। যারার সাথে খুনসুটি করতে করতে রাতে ঘুমিয়ে গেলাম। সকালে যারার ডাকে ঘুমটা ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে বসলাম। ল্যাপটপটা অন করতেই তো আমার চোখ খুশিতে জলজল করে উঠল, কারণ আমি বিদেশে যে ভার্সিটিতে পড়ার জন্য আবেদন করেছিলাম সেখানে আমাকে সিলেক্ট করে নিয়েছে। আসলে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি দেশের বাইরে গিয়ে স্টাডি করব, আর আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আমার। কি যে খুশি লাগতেছে, কি আর বলবো। যাই হোক, তারপর সকালে নাস্তাটা সেরে যারাকে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি তায়েবা একা একা বসে আছে। তারপর যারাকে তায়েবার সাথে পরিচয় করিয়ে দিলাম। ভালো কথা হলো তায়েবাও যারার সাথে একই ইয়ারে পড়ে, আর ডিপার্টমেন্টটাও এক। তারপর ওদের থেকে বিদায় নিয়ে আমি ক্লাসে চলে আসলাম। আজকে স্যার এসে সবাইকে কিছু নোট দিয়ে গেলেন। 2টা ক্লাস করে বাইরে চলে আসলাম। তারপর দেখি মাঠের মাঝখানে যারা আর তাইবা বসে গল্প করতেছে। আমিও ওদের সাথে যোগ দিলাম। অনেকক্ষণ কথাবার্তা বলে দুপুরে বাসায় চলে আসলাম। তারপর রুমে গিয়ে শাওয়ার নিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম একেবারে বিকেলে ভাঙলো। উঠে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। তারপর যারাকে ডাক দিতেই ঘুম থেকে উঠে গেল। তারপর দুজনে ফ্রেশ হয়ে বাইরে থেকে ঘুরে আসলাম। তারপর রুমে চলে গেলাম। রাতে খাবার জন্য আম্মু এসে ডেকে গেল। তারপর দুজনে মিলে খেতে চলে গেলাম। সবাই মিলে খেতে খেতে আমি স্টাডির কথাটা বললাম। আব্বু, আমি দেশের বাইরে একটা ভার্সিটিতে আবেদন করছিলাম, আর আজকে ওরা আমাকে সিলেক্ট করছে। কিছুদিন পরে আমাকে দেশের বাইরে চলে যেতে হবে। আমার কথা শুনে যারাকে দেখলাম মুখটা মলিন করে ফেলছে। সে কি, এসব কি বলতেছিস তুই? আমাদের ছেড়ে ওই বিদেশ গিয়ে পড়ালেখা করবি? আব্বু, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি দেশের বাইরে লেখাপড়া করব। তোমরা অবশ্যই না করবে না? সেটা তো বুঝলাম, কিন্তু যারা মা এতদিন কিভাবে একা একা থাকবে? আব্বু কথাটা বলার পর যারা মন খারাপ করে রুমে চলে গেল। দেখলি তুই, যারা তোর কথা শুনে চলে গেল। তুই তো দেশে থেকেই ভালো ভার্সিটিতে পড়তে পারিস। দেখো আব্বু, আমি যা বলেছি সেটাই ফাইনাল, আর যারাকে আমি বুঝিয়ে বলবো বিষয়টা। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। যারাকে রুমে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই ছাদে গেছে, তাই আমিও গেলাম। গিয়ে দেখি যারা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে যারাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। দেশের বাইরে কি না গেলে হয় না? আমি এতদিন কিভাবে একা থাকবো? মাত্র তো 3টা বছর, দেখতে দেখতে চলে যাবে। আর আমি তো তোমাকে প্রতিদিন ফোন করব, কোনো সমস্যা নাই। না, তারপরে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি বিদেশে যাবে না, এটাই ফাইনাল। যারা আমাকে যেতেই হবে, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা। তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেব না, আর এটাই ফাইনাল। না হলে আমি কিছু একটা করে ফেলবো। মাহফুজের প্রচণ্ড রাগ হয়ে যায় যারার কথা শুনে। আমি বিদেশে যাব আর এটাই ফাইনাল বলে মাহফুজ
পিছনে সরে যেতেই ছাদ থেকে পিছলে যায়। মাহফুজ নিচে পড়ে যেতে গেলে যারা মাহফুজের হাত ধরে ফেলে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। পাঠকরা তো কত কিছু ভেবে ফেলেছেন যে মাহফুজ মরে যাবে, এই সেই। আরে ভাই, আমি মারা গেলে গল্প শোনাবে কে? যারা বলল, আমি তোমাকে কখনোই আমার জীবন থেকে হারাতে দিব না, সব সময় আগলে রাখবো। আর আমি বুঝতে পারছি যে তুমি বিদেশে পড়ালেখা করবে, সো আমি তোমাকে যেতে দিব, তবে অনেকগুলো শর্ত আছে। তো আমার কলিজাটা, শর্তগুলো একটু শুনি। 1 ঘন্টা পর পর আমাকে ভিডিও কল দিতে হবে, সব সময় আমার কথা মনে করবে, কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবে না, মাথা সবসময় নিচু করে রাখবে, ভালো করে লেখাপড়া করবে। আর কোনো শর্ত বাকি আছে নাকি? হ্যাঁ আছে, মনে পড়লে বলবো। তারপর যারার সাথে রুমে চলে আসলাম। রাত অনেক হয়ে গেছে, তাই শুয়ে পড়লাম। সকালবেলায় যারার ডাকে ঘুমটা ভেঙে গেল। তারপর ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে ল্যাপটপটা নিয়ে বসলাম। তারপর ইন্টারনেটে ঢুকে দেখি সেই ভার্সিটি থেকে আমার ফর্মটা পূরণ করে দিয়েছে। আগামী মাসেই আমাকে চলে যেতে হবে দেশের বাইরে। মনটাও ভালো হয়ে গেল, কারণ অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। তারপর খাবার খেতে নিচে গেলাম, দেখি সবাই বসে আছে। আমি যেতেই খাওয়া শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে আব্বু বলল, মাহফুজ, তোর ভার্সিটির কি খবর, যেটাতে তুই অ্যাপ্লাই করছিলে? হ্যাঁ আব্বু, ওরা ফর্ম পূরণ করে দিয়েছে। আগামী মাসেই আমাকে চলে যেতে হবে। ওহ ঠিক আছে, তাহলে এই কয়দিনে সব কিছু ঠিকঠাক করে নে, সময় তো আর বেশি নেই। হ্যাঁ আব্বু। তারপর খাবার শেষ করে রুমে চলে গেলাম। আমার পিছু পিছু যারাও আসলো। রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। যারাও তৈরি হয়ে নিল। তারপর দুজনে মিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। তাইবাকে দেখলাম কলেজ গেট দিয়ে ঢুকছে। যারাকে ওর কাছে পাঠিয়ে দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। প্রথম ক্লাসটা করে প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। মে আই কামিং স্যার? হ্যাঁ মাহফুজ, ভিতরে আসো। তো বলো, কি প্রয়োজনে আসলে? আসলে স্যার, আমি দেশের বাইরে পড়তে চলে যাচ্ছি, তাই এই কলেজ থেকে টিসি এর সার্টিফিকেট লাগবে। আমি আগামী মাসে চলে যাচ্ছি। অভিনন্দন তোমাকে। আমি অনেক খুশি হলাম যে তুমি দেশের বাইরে চান্স পেয়েছো। আমি তোমার টিসির ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ স্যার বলে বাইরে চলে আসলাম। তারপর যারাকে ফোন করে ক্যাম্পাসে আসতে বললাম। একটু পর যারা আর তাইবা একসাথে আসলো। তারপর সবাই মিলে একসাথে বসলাম। ভাইয়া, আপনি বললেন দেশের বাইরে চলে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, বাট তোমাকে কে বললো? কে আবার? যারা বলেছে আমাকে। যারার দিকে তাকিয়ে বললাম, তুমি আর কয়জনকে বলছো, বলবে আমাকে? মাত্র তাইবাকেই বললাম। তারপর আরও কিছুক্ষণ গল্প করে কলেজ থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর একটানা ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলে ল্যাপটপ নিয়ে ভর্তির কাজ করতে লাগলাম। এভাবেই আমার সময় কাটতে লাগলো। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। এই 1 মাসের মধ্যে যারা আমাকে অনেক কেয়ার নিয়েছে, সবসময় আমার পাশে পাশে থেকেছে, আমার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য যারা সব সময় দেখভাল করছে। এইভাবে কখন যে সময় ফুরিয়ে যাওয়ার দিন চলে এসেছে বুঝতেই পারিনি। হ্যাঁ, আজকে দুপুরেই আমার ফ্লাইট। সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে গেছে আমাকে গুছিয়ে দেওয়ার জন্য। যারা তো সেই রাত থেকে আমাকে উপদেশ দেওয়া শুরু করছে, আমি কখন খাবো, কখন গোসল করব, কোনো মেয়ের দিকে তাকাবো না। তারপর আরও কত কিছু যে বলল অত মনে নাই। সময় দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। এখন আমার পরিবার সহ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে আমার যাওয়ার সময় হয়ে আসছে। আব্বু আম্মুর থেকে এখন বিদায় নিয়ে যারার কাছে আসতেই আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আমি এতদিন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আরে পাগলি, আমি তো মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছি। আর তাছাড়া আব্বু আম্মু তো তোমার সাথেই থাকবে। আমাকে যখন দেখতে ইচ্ছে করবে তখন ভিডিও কল দিবে, তাহলেই তো হয়ে গেল। আরে পাগলি, এখনো কাঁদছো কেন?
আমাদের জীবনটাকে সুখী করার জন্যই তো লেখাপড়া করতে যাচ্ছি। তুমি যদি অত কাঁদো তাহলে তো এখন যেতেই পারবো না আমি। ওই দেখো, বাবা মাও কাঁদছে, এবার তো একটু হাসো, আমার সময় হয়ে যাচ্ছে। তারপর যারার মাথা উপরের দিকে উঠালাম, চোখের পানিতে পুরো মুখে বন্যা হয়ে গেছে, চোখের কাজল লেপটে গেছে। এবার একটু হাসো তো তুমি, তোমার হাসি না দেখলে আমি যেতে পারবো না। সত্যি। তারপর সবাইকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে চেকিং পোর্টে চলে আসলাম। সব কিছু চেক করা শেষ হলে বিমানে উঠে গেলাম। কিছুক্ষণ পরে আমাদের বিমানটি দেশের বাইরে যাওয়ার জন্য রওনা দিল। বিমানের জানালা দিয়ে তাকিয়ে দেখি নিচের সব কিছু ছোট ছোট পিঁপড়ার মতো লাগতেছে। কম্পিউটার স্ক্রিনে দেখলাম এখন 1000 ফুট উপরে আছি। ইয়ারফোনটা কানে গুঁজে দিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ একজন বিমানবালার ডাকে ঘুম ভাঙলো। বিমান থেকে নেমে আমার ভাড়া করা হোটেলের দিকে রওনা দিলাম। একটা কার নিয়ে হোটেলে পৌঁছে গেলাম। সত্যি বলতে শহরটা একদম আমার মনের মতো। হোটেলটাকেও অনেক পছন্দ হলো। যাই হোক, হোটেলে নিজের রুমে চলে গেলাম। রুমটা খুব সুন্দর করে সাজানো। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। এখন যারাকে ফোন দিতে হবে। অনলাইনে গিয়ে দেখি যারা আছে। তখন যারাকে ভিডিও কল দিলাম। যারা আমার সাথে কথা বলতে পেরে তো প্রচণ্ড আকারে খুশি। তারপর আব্বু আম্মুর সাথে কথা বললাম। একটু পর হোটেল থেকে রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ফোনের স্ক্রিনের আওয়াজে ঘুম ভাঙলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যারা ফোন দিয়েছে। হ্যাঁ, যারা বলো। তুমি এখনো ঘুমিয়ে আছো? যাও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর আবার আমাকে ফোন দিবে। ওকে। তারপর উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব, তাই ড্রেস পরে নিলাম। তারপর রওনা দিব আবার যারার ফোন। কি করো? এই তো ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিয়েছি। ওকে, বাই। তারপর একটা ট্যাক্সি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতেই অবাক হয়ে গেলাম, কারণ এত বড় শিক্ষা প্রতিষ্ঠান এর আগে দেখিনি। এরপর প্রিন্সিপালের রুমে গিয়ে সব কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করলাম। এরপর কলেজ ক্যাম্পাসে এসে কিছু বাংলাদেশি বন্ধুদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। তারপর সবার সাথে ক্লাসে চলে গেলাম। স্যার আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর ক্লাস শুরু করলেন। এইভাবেই আমার স্টাডি চলতে লাগলো। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। এর মধ্যে প্রায় সব সময় পরিবারের সাথে কথা বলেছি। বিশেষ করে যারার সাথে অনেক কথা বলতাম, যারা আমাকে সব সময় উপদেশ দিত কখন কি করতে হবে। সময় অতিবাহিত হয়ে চলেছে। আমার স্টাডি কমপ্লিট করতে আর মাত্র কয়েক মাস আছে, তারপরেই পরীক্ষা। তবে এতদিনে এই বিদেশি পরিবারের সাথে খাপ খাওয়াতে পারলেও মনটা সেই দেশের মাটিতেই পড়ে আছে। এ দেশকে আর ভালো লাগছে না। এখন শুধু নিজের দেশে ফিরে যেতে মন চাচ্ছে। বাবা মা এমনকি যারাও আমাকে ফোন করে দেশে চলে যেতে বলে, কিন্তু এখন কিভাবে যাব? গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আর মাত্র কয়েক মাস এই আছে। একেবারে স্টাডি কমপ্লিট করে তারপর দেশের মাটিতে পা রাখবো। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে আসলো। আমার পড়াশোনা আগে থেকে শেষ করে রাখছিলাম, তাই পরীক্ষাতে সব কিছুই সহজভাবে পেয়েছি। একে একে সবগুলো পরীক্ষাই শেষ হয়ে যায়। কিছুদিন পর আমাদের রেজাল্ট প্রকাশ হয়। রেজাল্ট দেখে তো আমি খুশিতে জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি টপ 10 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। আমি তখনই ফোন করে বাবা মা আর যারাকে জানিয়ে দিলাম। ওরাও অনেক খুশি হয়েছে। এখন সবাই মিলে চাপ দিচ্ছে দেশে ফিরে যাওয়ার জন্য। তারপর সবাইকে জানিয়ে দিলাম যে আমি 1 মাস পরে দেশে ফিরব। যারা আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আসলে আমি আগামীকালই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে রাখছি, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই কথাটা বললাম। অনেক আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা করে সব কিছু প্যাকিং করলাম। তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টে পৌঁছে চেকিং শেষ হলে বিমানে গিয়ে বসলাম। তারপর বিমান দেশের উদ্দেশ্যে রওনা দিল। দুপুরের দিকে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। ভাড়া মিটিয়ে বাসার গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এই 3 বছরে চারপাশের পরিবেশটা অনেকটাই পাল্টে গেছে। সব কিছু প্রায় নতুন নতুন লাগছে। বাসার গেট দিয়ে ঢুকতেই দেখি
অনেক সুন্দর একটা ফুলের বাগান করা হয়েছে। সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। হঠাৎ পানি পড়ার আওয়াজ পেলাম। নিশ্চয়ই গাছগুলোতে কেউ পানি দিচ্ছে। তারপর আস্তে আস্তে সামনে আগাতেই দেখি আম্মু গাছে পানি দিচ্ছে। আস্তে করে পিছন থেকে আম্মুর চোখ ধরলাম। এই যারা, এখন এইসব করার সময় নয়, প্লিজ ছেড়ে দে। আমি তো মনে মনে হাসতেছি। এই যারা, ছাড় তো আমাকে। তারপর আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে কান্না খুশিতে করে দিল। তুই কি জানিস তোর জন্য আমি কত অপেক্ষা করছিলাম? তুই বললি 1 মাস পর আসবি, একবার আমাকে জানিয়ে আসবি না? তাহলে এই সারপ্রাইজটা কেমন করে দিতাম? হয়েছে, এখন ভেতরে চল, অনেক ক্লান্ত হয়ে গেছিস। যারা কোথায়? কলেজ গেছে যারা, একটু পরেই চলে আসবে। তারপর আমরা ভিতরে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পুরো ঘরে সব জায়গায় আমার ছবি রাখা। পাগলিটা মনে হয় আমার কথায় সারাদিন ভাবতো। যাই হোক, ওকে আজই সারপ্রাইজটা দিব। তারপর নিচে গিয়ে খেয়ে আসলাম। রুমে বসে বসে ফেসবুকিং করতেছিলাম। তখনই কারো পায়ের শব্দ পেলাম। নিশ্চয়ই রুমে কেউ আসতেছে। তখনই রুমে যারা প্রবেশ করলো, আর হঠাৎ আমাকে দেখে যেন বিশ্বাসই করতে পারতেছিল না। প্রচণ্ড গতিতে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুমি জানো আমি কত খুশি হয়েছি। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব ভালো। তারপর যারা ফ্রেশ হয়ে খেয়ে নিল। দুজনে বসে গল্প করতে করতে বিকাল হয়ে গেল। বিকেলে বাইরে থেকে ঘুরে আসলাম। প্রায় রাতের দিকে বাসায় ফিরলাম। সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর যারাকে নিয়ে রুমে আসতেই দেখি পুরো ঘর ফুল দিয়ে সাজানো। এইরকম করে কে সাজালো? কেন, আমি সাজিয়েছি। আজ আমরা বাসরাত করব বলেই মাহফুজকে বিছানায় ফেলে দিই। ভিউয়ার্স, চলেন আমরা এখান থেকে চলে যাই।